জনগণকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের না সরালে তালিকা প্রকাশের হুঁশিয়ারি। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা মেলেনি কখনোই, জানালেন গবেষকরা। ফারাক্কা চুক্তি নবায়নে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনার পরামর্শ। দেশজুড়ে ডেঙ্গু করোনার চোখ রাঙানি, রংপুরে কিটের অভাবে হচ্ছে না কোভিড পরীক্ষা। বরিশালে ডেঙ্গু সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ। এবং পাল্টাপাল্টি হামলা অব্যাহত, জেনেভায় আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ নেতাদের বৈঠক। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টের দোসররা এখনও গুরুত্বপূর্ণ পদে বসে আছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসরদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন এখনো বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দোসররা অপকর্ম করে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। এ সময় দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই নির্বাচনের কথা বলে, তাই নির্বাচনের আগেই আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যে সমস্ত অবৈধ কর্মকর্তারা, অদোষী কর্মকর্তারা, দোষী সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি ডিসি আছেন, তাদেরকে আগে ওই টেবিল থেকে সরানো হোক। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। নির্বাচনের কথা বললে অনেকের মন খারাপ হয় উল্লেখ করে আলাল বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুপুরে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দলনেতা আবু তাহেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। লন্ডন বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। যারা পালিয়ে গেছেন আর যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বিগত 50 বছরে ক্ষয়ক্ষতির বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত সামনে রেখে ফারাক্কা চুক্তি নবায়নের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও গবেষকরা। তারা বলেন, ভারত কখনো চুক্তি অনুসারে পানি দেয়নি, সুতরাং ভবিষ্যতের যে কোনো পদক্ষেপে পূর্বের তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখতে হবে। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের সহায়তায় উষা ফেরদৌসী 2 পর্বের ধারাবাহিকের শেষ কিস্তি আজ।
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও কলকাতা বন্দরের নাব্য বৃদ্ধির কারণ দেখিয়ে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধের সব ফিডার চালু করে ভারত। এরপর পেরিয়েছে 50 বছর, হয়েছে ফারাক্কা চুক্তি, কিন্তু পানির ন্যায্য হিসাব বুঝে পেতে নানা কাঠখড় পোহাতে হচ্ছে বাংলাদেশকে। প্রতি সেকেন্ডে 1,20,000 কিউসেক পানির বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 50,000 কিউসেক। শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে নেয় ভারত, যার প্রভাবে পদ্মায় জেগেছে চর, শুকিয়ে মৃত প্রায় পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কয়েকটি নদ নদী। এতে করে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে বাংলাদেশ। খরালির সময় তো তখন তো খরা, তখন তো পানিই থাকে না, তখন আমরা আবাদ করা পারতেছি না। যখন এই যে পানির দরকার তখন আমরা পানি পাই না, আর বন্যার সময় প্রচুর বন্যা হয়, তাতে আমাদের আবাদের খুব ক্ষতি হয়। এখন তো বন্যার পানি টানি ছাড়িয়ে দিছে, আমরা কিভাবে চলবো? ফারাক্কার কারণে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানি ঘাটতি, এতে ব্যাহত হচ্ছে 65% এলাকার সেচ কার্যক্রম। উজানের স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। ডাটা এক্সচেঞ্জ এটা কিন্তু আমরা পাওয়ার চুক্তির একটা শর্ত, এটা আমরা পাচ্ছি না। ফলে আমাদের দেশে হঠাৎ করে ফ্লাশ ফ্লাড হচ্ছে, কিংবা হঠাৎ করে বড় ধরনের ফ্লাড হয়ে যাচ্ছে, আর ড্রাই সিজনে পানি পাচ্ছি না। কিন্তু ড্রাই সিজনেও পানি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাদের স্বার্থের কারণে ওই পানিটা ওনাদের কাজে ব্যবহার করছে। পরিবেশবিদরা বলছেন ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীতে পানি কম। নদী মেরে ফেলার এমন চেষ্টাকে প্রকৃতি বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন তারা। যখন পানি স্বল্পতা তৈরি হয় তখন ফারাক্কা এবং নিচের দিকে প্রায় 20টিরও বেশি জেলা এই খরাময়তার দিকে থাকে, অর্থাৎ এই অঞ্চলের নদীগুলো শুকিয়ে যায়। ফলে নদী বর্ধিত যেই অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষের জীবিকা, বায়োডাইভার্সিটি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ধরনের প্রবলেমগুলো আছে, যে ধরনের ডাটাগুলো আছে, কি কি ক্ষতির সম্মুখীন হয়েছি, এইগুলোকে হাইলাইট করে আমাদের ডিপ্লোমেসিতে নিয়ে আসা, যে গত 50 বছর চুক্তি থাকার পরেও এই ক্ষতিগুলো হয়েছে, এগ্রিকালচারাল সেক্টরে এটা হয়েছে, আমাদের নৌ পরিবহন কিংবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা হয়েছে। ভারত একতরফাভাবে পানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ ক্রমাগত বিপদে পড়ছে বলেও জানান এই দুই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। এদিকে আরটি-পিসিআর মেশিন অচল থাকায় ও কিটের অভাবে শরীরে লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাতে পারছেন না রংপুরের মানুষ। যদিও করোনা রোগীদের জন্য 10 শয্যার আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। জানবো চট্টগ্রামের করোনা পরিস্থিতি, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, চট্টগ্রামের করোনা পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং এই মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনাকে একটু বলে রাখি, আসলে চট্টগ্রামে গত কালকের যে সিভিল সার্জনের তথ্য অনুসারে আসলে 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ইতিমধ্যে, এবং যারা শনাক্ত হয়েছেন তাদেরকে আসলে চট্টগ্রামের 8টি ল্যাবে তাদের নমুনা পরীক্ষাগুলো করা হয়েছে, এবং সেই 8টি ল্যাবে প্রায় 129 জনের নমুনা পরীক্ষার মধ্যে আসলে এই 6 জনের করোনা শনাক্ত হয়েছে, এবং আক্রান্ত সবাই আসলে নগরীর বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। একটু যদি বিশদভাবে বলতে চাই, আসলে চট্টগ্রাম মেডিকেলে 11 জনের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে 1 জন, এবং শেভরনে ডায়াগনস্টিক সেন্টারে 12 জন, পরীক্ষায় 2 জন, মেট্রোপলিটন হাসপাতালে 20 জনের মধ্যে 1 জন, এভার কেয়ার হাসপাতালে প্রায় আপনার 12 জনের মধ্যে 2 জন, এবং টোটাল যদি বলি আসলে প্রায় 6 জনের যে করোনা শনাক্ত হয়েছে, এবং এই যে চলতি জুন মাস, সেই চলতি জুন মাসে আসলে 50 জন করোনা রোগী চট্টগ্রামে ইতিমধ্যে শনাক্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এই 50 জনের মধ্যে 7 জন আসলে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা বাসিন্দা রয়েছে, এবং অন্যান্যরা সবাই আসলে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। একটু যদি বলে রাখি, যে 50 জন আক্রান্ত হয়েছেন, 1 জন শিশু আক্রান্ত করোনা রোগী ছিল, এবং 23 জন ছিল করোনা রোগী, এবং প্রায় 26 জনের মতো পুরুষ করোনা আক্রান্ত ছিল। এর মধ্যে যে 50 জনের মধ্যে 1 জন করোনা রোগী
ইতিমধ্যে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। হয়েছে তিনি যেমনটা জানিয়েছেন, আসলে করোনার প্রাদুর্ভাব ততটা বেশি না হলো, তুলনামূলকভাবে বেশি না হলো, সবাইকে আসলে সতর্ক থাকা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে এবং পাশাপাশি মাস্ক পরিধানের কথা বলছেন এবং সচেতন না হলে আসলে এই রোগ প্রতিরোধে আসলে অনেকটা ব্যাহত হবে বলে বলছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। এদিকে দক্ষিণের জেলা বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগে এবছর ডেঙ্গুতে ৮ জন প্রাণ হারিয়েছে। এর বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? জরুরি বিভাগের সামনে তো আমরা আপনাদেরকে এখান থেকে জানাতে চাচ্ছি যে আমরা জানি যে সমগ্র বাংলাদেশেই বর্ষা মৌসুমে ডেঙ্গুর যে প্রকোপ বেড়ে যায়, এই তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে এবারও বেড়েছে। একই সঙ্গে এবার একটু ভিন্নতা হচ্ছে যে বরিশালে ডেঙ্গুর প্রকোপ অন্যান্য সব জেলার চাইতে বেশি, যে কারণে বরিশালে যারা জনসাধারণ রয়েছেন তারা একটু উদ্বিগ্ন রয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই যে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও আশপাশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 2 জন নারী এবং 6 জন পুরুষ। এই সমস্ত রোগীরা এই বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করেও হাসপাতালে এসেছেন এবং আমরা গতকালকে যেমনটা দেখেছি গতকালকে 24 ঘন্টায় প্রায় 110 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ বরগুনায় 63 জন এবং অন্যান্য জেলায় 13 জন এবং 24 ঘন্টায় প্রায় 19 জন রোগী বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন তথ্য আমাদেরকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে গতকালকে খোলার দিনে। তো আজকে যেহেতু ছুটির দিন, আজকে আমরা হাসপাতাল সরেজমিন ঘুরে দেখেছি, সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীরা রয়েছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন। আজকে বৃষ্টি এবং ছুটির দিনের কারণে অনেকে আসতে পারেননি, অনেক আক্রান্ত রোগী রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বরিশাল বিভাগের যিনি আমাদের বিভাগীয় প্রতিনিধি রয়েছেন শেখ শামীম। আমরা শেখ শামীমের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। শামীম ভাই, আপনি তো হাসপাতালে নিয়মিত ভিজিট করেন, হাসপাতালে রোগীর চাপ কেমন এবং চিকিৎসা ব্যবস্থার মান কেমন, সার্বিকভাবে কেমন দেখছেন? আসলে এখানে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পরে দক্ষিণাঞ্চলে যত রোগী, বিশেষ করে 6টি জেলায়, সবই এখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং আমরা প্রাথমিকভাবে আমি গত কয়েকদিন ডেঙ্গু নিয়ে কাজ করেছি। এখানে দেখা যাচ্ছে যে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে এবং বরিশাল মেডিকেলের উপপরিচালকের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা নেই। তবে এখানে যেহেতু 500 থেকে 1000 বেডের শয্যা, কিন্তু এখানে 5 থেকে 6000 রোগী সবসময় এখানে চিকিৎসা নেয়, যার কারণে এখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা, নার্সরা, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। আর এছাড়া তবে বরিশালের ডেঙ্গুর যে প্রকোপটা, এটা বাড়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের এখানে বৃষ্টির মৌসুম এবং জলাশয়, বিশেষ করে ডোবা নালা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখার কারণেই মূলত এই ডেঙ্গুর প্রকোপটা হঠাৎ করে বেড়েই চলছে। জি, যেমনটা শুনছিলেন আমাদের বরিশাল প্রতিনিধিও জানাচ্ছিলেন, আমরা একই সঙ্গে বরিশালে যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র এই বর্ষা মৌসুম এলেই ডেঙ্গু যেহেতু বাড়ে, তাই জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি সরানো সহ অনেক বেশি সচেতন থাকতে হবে এবং ডেঙ্গু হওয়া মাত্রই চিকিৎসালয়ে যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। সব মিলিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। তাসনুভা। মারুফ, আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ, পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসবে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন। এদিকে তেহরানে 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। অন্যদিকে দক্ষিণ ইসরায়েলের বীর সেবা শহরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত সহ আহত হয়েছে 7 জন।
ওদিকে ইরান ইসরায়েল ইস্যুতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়েছে। এমন উত্তেজনার মুহূর্তে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে আনা। এদিকে অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। রাতভর ইরান জুড়ে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়া সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান। যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল নিউজ। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণের বীরশেবার শহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্ক বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে বলে জানা যায়। এতে শহরটির বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতির পাশাপাশি 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এছাড়াও এতে একটি সাইবার ও গোয়েন্দা কমপ্লেক্স ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকোরোভা বলেন, এ পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ, যা নেতিবাচক পরিণতি নিয়ে আসবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করেন মুসল্লিরা। এ সময় সংগঠনগুলোর নেতারা বলেন, ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না দাঁড়ান, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনায় তা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে। পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে 11তম দিনেও দেশে ফিরছেন হাজিরা। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে একাধিক ফ্লাইট। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন। এবছর বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭,১০০ জন হজ পালনে সৌদি আরব যান। আর হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ৩৮,০০০ হাজি। সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর বাজারে চড়া সবজির দাম। বরাবরের মতোই আকাশ ছোঁয়া মাছের দাম। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০-এ। তবে ডজনে ১০ টাকা কমেছে ডিমের দাম। এমন পরিস্থিতিতে বাজারে শক্ত নজরদারি চান ভোক্তারা। সপ্তাহের বাজার পরিস্থিতি থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। সবে তো গেল ঈদ, তারপর প্রকৃতি জুড়েই বৃষ্টি স্নাত আষাঢ়। এমন পরিস্থিতিতে নিত্য বাজারে বেড়ে গেছে সব পণ্যের দাম। কিন্তু এবারের বর্ষায় নিত্য পণ্যের বাজারে কতখানি প্রভাব ফেলেছে তার উত্তরই জানার চেষ্টা। প্রতি বর্ষায় কাঁচামরিচের দাম ৩০০ ছাড়িয়ে যায়। তবে এবারের চিত্র পুরোটাই ভিন্ন। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। কাঁচামরিচ আর শসা বাদে অন্য সব সবজির দাম বেড়েছে, তবে তুলনামূলক কম। অন্য সময় থাকে কাঁচামরিচ ৩০০-৪০০ টাকা থাকে, এবছর ১০০ টাকা এবং মরিচের দাম আপনার কেজি ৩০০-৩৫০ টাকা, এবছর ২০০-২৫০ টাকা। শসা ৫০ টাকা ৬০ টাকা কেজি, কাঁচামরিচের দাম কমই আছে, ১০০ টাকা ১২০ টাকা। ডিমের সরবরাহেও ঘাটতি নেই, তাই গেল সপ্তাহ থেকে ডজনে অন্তত ১০ টাকা কমেছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এদিকে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। আগের থেকে সপ্তাহে অনেক বাড়তি দাম। ব্রয়লার মুরগি আগের দামই আছে, আর দেশিটা কমছে ৩০-৪০ টাকা, আর সোনালী কক ৬০ টাকা বাড়ছে। গত বছর যেমন দাম বাড়তি ছিল বৃষ্টির কারণে, এবার অনেকটা কম তুলনামূলক অনেক। যেমন এবার গেছে ১২০ টাকা ১১৫ টাকা ডজন বিক্রি করতেছে, এরকম হয় না আগে কখনো। আর মাছের বাজার বরাবরের মতোই চড়া।
চড়া। বিশেষ করে ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। প্রতি কেজি বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 পর্যন্ত। যারা মাছ কিনে ক্রেতা এরা আপনার খুব অবজেকশন দিতেছে, মাছের দাম এত বেশি কেন। কেজি বিক্রি করছে আজকে আপনার হলো 2400, 2500, 2600। শোল মাছ 900 টাকা কেজি, 800 টাকা কেজি, টাকি মাছ 450 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, মাগুর মাছ 800 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি না থাকায় কোনো কারণ ছাড়াই বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন ক্রেতারা। বাজার মনে হয় একটু বাড়ছেই, ঈদের আগে আগে বেশ কম ছিল। বিভিন্ন গ্রুপে রাজধানীর এবং দেশের বিভিন্ন জায়গার যে মার্কেটগুলো আছে ওইখানে যদি তারা টিম করে মনিটরগুলো করতে থাকে তাহলে আমার মনে হয় বাজার দরটা নিয়ন্ত্রণে থাকবে। তবে গেল বর্ষা মৌসুমের তুলনায় এবারের দাম নিয়ে স্বস্তির কথাও জানান তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল বায়োটেকনোলজি কনফারেন্স 2025। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান কনফারেন্সের উদ্বোধন করেন। এই কনফারেন্সে দেশ বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। বায়োটেকনোলজি ও স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করছেন তারা। ব্র্যাক ইউনিভার্সিটির এমন উদ্যোগ ভবিষ্যতের উদ্ভাবনী উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। Everybody over the next 2 days is thinking about really major world issues like environmental protection, health, the future of agriculture, and the connections between all of these issues. So it's a wonderful opportunity. বাংলাদেশের এগ্রিকালচারে অথবা এনভায়রনমেন্টের অথবা হেলথের একটা প্রবলেম সলভ করার জন্য বায়োটেকনোলজি কীভাবে ব্যবহার করা যায়, এখান থেকে এটা আমার ধারণা যে এদেরকে ফ্রি করবে এটা, যে আসলে ইটস নট অনলি আ ইস্যু অফ পাবলিকেশন ও র্যাঙ্কিং, এটা একটা ইস্যুটা হচ্ছে এটা আসলে মানুষের কাজে লাগে কিনা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের না সরালে তালিকা প্রকাশের হুঁশিয়ারি। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা মেলেনি কখনোই, জানালেন গবেষকরা। ফারাক্কা চুক্তি নবায়নে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনার পরামর্শ। দেশজুড়ে ডেঙ্গু করোনার চোখ রাঙানি, রংপুরে কিটের অভাবে হচ্ছে না কোভিড পরীক্ষা। বরিশালে ডেঙ্গু সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ। এবং পাল্টাপাল্টি হামলা অব্যাহত, জেনেভায় আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ নেতাদের বৈঠক। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।